বাংলায় চাকরি নেই, বাংলায় শিল্প নেই। বাংলার ছেলে মেয়েদের, বাংলার যুবক যুবতীদের বিদেশে পাড়ি দিতে হয়, ভিন রাজ্যে পাড়ি দিতে হয় চাকরির খোঁজে, শিল্পের খোঁজে। বাংলায় কোনো বড় হেভি ইন্ডাস্ট্রি আসে না। বাংলায় 6,500-এরও বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টার বাংলা থেকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে গিয়েছে। এই সমস্ত ন্যারেটিভ ঠিক, একেবারে 100% ঠিক। ভোট এলে নেতাদের মনে পড়ে যে বাংলায় চাকরি নেই, বাংলায় শিল্প হয় না। তারা নতুন নতুন কারণ দর্শান, তারা নতুন নতুন বক্তব্য বুলিয়ে ওড়ান। কিন্তু সমস্যাটা হলো, ভোট যাওয়ার পর কেন বাংলায় চাকরি নেই, কেন বাংলায় শিল্প নেই? যে বাংলা এককালে ভারতের 24% শিল্পায়নে কন্ট্রিবিউট করত, সেটা এখন 4% কেন করে, তার উত্তর কেউ খোঁজে না, কেউ খোঁজেনি। কিন্তু ভোট এলেই দেখবেন তাবড়ো নেতারা, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কারোর মুখে চাকরি এবং শিল্পের বাণী আপনি শুনছেন না, এমনটা হতেই পারে না। বিশ্বাস করছেন না? শোনাবো আপনাদের। 2026 সাল, ভোট ইয়ার, ভোট আসছে কয়েকদিন পর। আপনি, আমি, আমরা সবাই ভোট দেব এবং এই ভোটেও কর্মসংস্থান, চাকরি, শিল্পায়ন মেন ন্যারেটিভ। সবার বক্তব্যে, সবার ভাষণে বারবার ফিরে ফিরে আসে বাংলার বিভিন্ন শিল্পের কথা। কেউ বালুচরির কথা বলে, কেউ তাঁত শিল্পের কথা বলে, কেউ জুট শিল্পের কথা বলে, কেউ চা শ্রমিকদের কথা বলে। কিন্তু এই জুট, চা, শাড়ি, তাঁত কেন ভেঙে পড়ল? কেন বাংলা 24% কন্ট্রিবিউটর থেকে 4% কন্ট্রিবিউটরে নেমে এলো? তার কারণ কেউ দর্শায় না। আর 5 বছর পর না সবাই ভুলে যায় কে কি বলেছিল আর কে কোন প্রতিশ্রুতি দিয়েছিল। আজ আগামী 22 মিনিটে আমরা আপনাদের সামনে সেই তথ্যগুলো রাখবো, যে তথ্যগুলো আপনারা হয়তো জানেন কিন্তু ভুলে গিয়েছেন। যে বাংলাকে একদিন বলা হতো শেফিল্ড অফ দ্য ইস্ট, হাওড়ায় যে বাংলার ম্যানুফ্যাকচারিং হাব গোটা ভারতের 24% শিল্পায়নে কন্ট্রিবিউট করত 1950 সালেও, সেই বাংলা আজ কেন শিল্পক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, যুব সমাজকে অগ্রগতি দেওয়ার কিংবা উন্নয়ন দেওয়ার ক্ষেত্রে এত ভুগছে বলুন তো? কেন আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের এ রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে যেতে হয়? কেন পরিযায়ী শ্রমিকরা হার্ড ম্যানুয়াল লেবারের জন্য কেরালা, তামিলনাড়ুতে যায়? কেন বাংলায় সেই চাকরি নেই? সেই ইতিহাসটা বলবো। কিন্তু তার আগে এবার 2026-এও ভোটের ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী আবারও একবার আমাদের সামনে বাংলায় চাকরির প্রতিশ্রুতি দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, দরকার পড়লে রোজগার মেলা করে বাংলার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে। দেখুন, बीजेपी एनडीए की जहां भी सरकारें हैं, वहां रोजगार मेले आयोजित होते हैं। यहां आप लोग जब बीजेपी सरकार बनाने जा रहे हैं, तो मैं आपको वादा करता हूं, बीजेपी सरकार बनने के बाद यहां भी रोजगार मेले शुरू कर दिए जाएंगे, ताकि नौजवानों को रोजगार मिले, ताकि हजारों की संख्या में जो सरकारी वैकेंसीज हैं उनको टाइम बाउंड तरीके से भरा जा सके। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। বলেছিলে 15 লক্ষ টাকা করে দেবে মানুষকে পকেটে, কই গেল? 1 টাকাও নাই। বলেছিলে 2 কোটিকে, এক বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। ভারতবর্ষে 40% বেকার বেড়ে গেছে, আর বাংলায় 40% বেকার কমে গেছে। এটা মাথায় রাখবেন। ভোট আসে, ভোট যায়, এমন বহু প্রতিশ্রুতি আমরা শুনি। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি আমরা শুনেছি, ডবল চাকরির প্রতিশ্রুতি আমরা শুনেছি। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স, শিল্পায়ন কিংবা চাকরির ক্ষেত্রে বাংলা পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। 1950 সালে ভারতের মোট শিল্প উৎপাদনের 27% আসতো একা পশ্চিমবঙ্গ থেকে। সেই ফিগার আজ 4%-এর নিচে নেমে গেছে। কেন জানেন? কারণ কিছু ভ্রান্ত পলিসি কেন্দ্রে এবং কিছু ইন্ডাস্ট্রিকে ফেলে দেওয়া হয়েছে জোর করে।
আমি যদি আপনাদের এখন বলি একটা কথা, আপনারা শুনলে অবাক হবেন যে গত 15 থেকে 20 বছরে প্রায় 6600-রও বেশি রেজিস্টার্ড কোম্পানি তাদের সদর দপ্তর এই বাংলা থেকে সরিয়ে নিয়ে গেছে। ডানলপ থেকে শুরু করে ব্রুক বন্ড, লিপটন, স্টেট ব্যাংক, হালেই স্টেট ব্যাংক তাদের কর্পোরেট হেডকোয়ার্টার বাংলা থেকে সরিয়ে নিচ্ছে। কেন? বাংলায় কি কাজ হয় না, নাকি বাংলায় স্কিল্ড লেবারের অভাব? একেবারে নয়। বাঙালি আমেরিকাতে গিয়ে পর্যন্ত স্কিল্ড লেবার দিয়ে আসছে। বাঙালি হিল্লি দিল্লি সর্বত্র নিজের স্কিলের জন্য পরিচিত। সেই বাঙালির ঘরে কেন চাকরি নেই, ঘরে কেন শিল্প নেই? তাহলে শুরু করি। 1952 সালে ফিরে যান। স্বাধীনতার পর বাংলাকে মেরে গুজরাট এবং মহারাষ্ট্রকে শিল্প বান্ধব করা হলো। একদম দায়িত্ব নিয়ে বলছি কথাটা। বাংলার বুকে ছুরি চালিয়ে উপকূলীয় রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাট এবং ব্যাঙ্গালোরের মতো রাজ্যগুলোকে বলিষ্ঠ করা হলো একটা নীতি নির্ধারণ করে। কেন্দ্রের একটা নীতি বাংলার শিল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ফ্রেট ইকুইলাইজেশন পলিসি, ফ্রেট ইকুইলাইজেশন পলিসি কিংবা মাসুল সমীকরণ। কি এই মাসুল সমীকরণ? কেন বাংলার মাজা ভেঙে দিয়েছিল বলুন তো এই মাসুল সমীকরণ নীতি? দেখুন তাহলে। মাসুল সমীকরণ বা ফ্রেট ইকুইলাইজেশন পলিসি নামটা খুব খটোমটো, কিন্তু এই একটা নীতি বাংলার শিল্পের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আমাদের কয়লা আর লোহা সারা দেশে একই দামে পাওয়া যেত। আপনার ঘরের পাশের খনি থেকে কয়লা তুলে মুম্বাই নিয়ে গেলেও যে খরচ, হাওড়ার কারখানায় দিলেও সেই একই খরচ। তাহলে পুঁজিপাতিরা কিংবা পুঁজিপতিরা কেন বাংলায় আসবে? এই বিমাতৃসুলভ আচরণের পেছনে বাংলাকে বঞ্চিত করার ছক ছিল। বঞ্চনা তো ছিল বাইরের শত্রু, ঘরের ভেতরের শত্রু কারা জানেন? 60 আর 70-এর দশকের সেই রক্তক্ষয়ী শ্রমিক আন্দোলন, ঘেরাও সংস্কৃতি বা লাল ঝান্ডার আস্ফালন। কাজ না করে মাইনে নেওয়ার যে কালচার এই রাজ্যে শিকড় গেড়েছিল, তার ফলেই টাটা থেকে বিড়লা একাধিক গোষ্ঠী মুখ ঘুরিয়ে নিল। বিপ্লব বিপ্লব বেলে কিংবা বিপ্লবের নারা তুলে নিজেদের পেটেই আমরা লাথি মেরেছিলাম। সেই সময় ওয়াকআউট কালচার চলছিল, লকআউট কালচার চলছিল। যে বাংলাকে শেফিল্ড অফ দ্য ইস্ট বলা হতো, বিশেষ করে হাওড়া, যে হাওড়া ইঞ্জিনিয়ারিং এর হাব ছিল, শুধু তাই নয় 1946 সালেও পশ্চিমবঙ্গ ছিল ভারতের কর্মসংস্থানের 1 নম্বর রাজ্য। আমাদের হাতে জুট ছিল, চা ছিল, এখনো রয়েছে, কিন্তু এই সমস্ত শিল্প ধুঁকছে। চলুন এক এক করে দেখি আমাদের রাজ্যের জুট, চা, ম্যানুফ্যাকচারিং এই শিল্পগুলোর কি অবস্থা। দেখুন তাহলে। জুট শিল্প এই মুহূর্তে করুণ পরিণতি হয়েছে তাদের। দেশভাগ ছিল বাংলার শিল্পের জন্য প্রথম মারণ কামড় ছিল এই দেশভাগ। মিলগুলো রয়ে গেল পশ্চিমবঙ্গে, কিন্তু কাঁচা পাটের জমি চলে গেল পূর্ব পাকিস্তান কিংবা আজকের বাংলাদেশে। কাঁচামালের সংকটে যখন জুট মিলগুলো ধুঁকছে, তখন দিল্লির সরকার কি করলো জানেন? তারা সিনথেটিক বা প্লাস্টিক লবিকে প্রাধান্য দিতে শুরু করলো। আমাদের পরিবেশ বান্ধব সোনালী আঁশকে বাঁচাতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়া হলো না। ফলে একের পর এক বন্ধ হতে থাকলো গঙ্গার দুধারের জুট কারখানাগুলো। শুধু তাই নয়, সিমেন্ট থেকে শুরু করে চিনি সর্বত্র আগে যেগুলো জুটের বস্তায় পাওয়া যেত কিংবা জুটের প্যাকেজিংয়ে আসতো, সেখানে পলিয়েস্টার প্লাস্টিকগুলোকেই আপন করে নেওয়া হলো। একেবারে কেন্দ্রের ভ্রান্ত নীতিতে মুখ থুবড়ে পড়ে গেল আমাদের জুট শিল্প। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুটের জন্য বিখ্যাত। সেই জুটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যারা এই মুহূর্তে সিপিএম, বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, একবার গিয়ে জিজ্ঞেস করুন তো জুট শিল্প রিভাইভ করার জন্য তারা কি করেছেন। এমনকি এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কিংবা বর্তমান সাংসদ, তাদেরকে গিয়েও জিজ্ঞেস করুন ন্যাশনাল জুট পলিসির কতটা লাগু হয়েছে। চটমিল কিংবা চটকলগুলোকে বাঁচানোর জন্য কেন্দ্র রাজ্য দুই সরকার ঠিক কতটা এগিয়ে এসছে বলুন তো। সত্যি কথা বলবো, লবডঙ্কা হয়েছে, কিচ্ছু হয়নি। এবার একটু উত্তরবঙ্গে যাই চলুন। চা শিল্প। প্রতিদিন সকালে আপনার ঘুমটাই ভাঙে না ভালো এক কাপ চা না হলে। সিটিসি হোক কিংবা পাতা চা, আসে তো সেই দার্জিলিং থেকে। আসামের পর এই বাংলা চা শিল্পের অন্যতম ভরকেন্দ্র, কিন্তু সেখানেও দেখুন একের পর এক চা শ্রমিকদের ক্ষোভ, একের পর এক চা মিল কিংবা চায়ের কোম্পানি, চায়ের বাগানগুলো লকআউট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কেন? মধু চা বাগান আলিপুরদুয়ারের আমার খুব মনে আছে। 2019, 2021 সেখানে আমি গিয়েছিলাম ভোটের সময় সংবাদ সংগ্রহ করতে। মধু কিংবা মধু চা বাগান
আজ সেই একই পরিস্থিতিতে রয়েছে। দিন আসে দিন যায়, ভোট আসে ভোট যায়, মথুই চা বাগানের পরিস্থিতি বদলায় না কেন? দার্জিলিং এর চা কিংবা দার্জিলিং টি তো জিআই ট্যাগ পর্যন্ত পেয়েছে, তারপরও সমস্যা কোথায়? শুনুন তাহলে। দার্জিলিং টি আজ বিশ্ববিখ্যাত জিআই ট্যাগ পেয়েছেই বটে, কিন্তু চা বাগানের শ্রমিকদের জীবন আজও সেই ঔপনিবেশিক অন্ধকারেই ডুবে আছে। নেপালের সস্তা চায়ের অনুপ্রবেশ এবং টি বোর্ডের চূড়ান্ত ব্যর্থতা উত্তরবঙ্গের চা বাগানগুলোকে রুগ্ন করে দিয়েছে। কোনো আধুনিকায়ন নেই, কোনো ব্র্যান্ডিং নেই, শুধু ধুকে ধুকে টিকে থাকা। লেবাররা সঠিক মাইনে পায় না। চা বাগানের ইন্টারনাল পলিটিক্সের জন্য মালিকরা চা বাগান বন্ধ করে দেয়। ভর্তুকি নেই, মিনিমাম চায়ের প্রাইস নেই, চায়ের রেশনিং কিংবা চায়ের অকশনিংয়ের সময় ঠিকঠাক নজরদারি নেই। চা শিল্প বাঁচবে কোথা থেকে? একের পর এক বড় বড় চা ব্র্যান্ড কিংবা চা শিল্পগুলো যেমন ফ্লারিশ করছে, ছোট ছোট চায়ের যারা বিপণনী কিংবা যাদের কাছে ছোট চা বাগান আছে, তারা মাথায় হাত দিয়ে ভাবছে এই চা বাগানটাও বেচে দিলে হয়তো আমি বেঁচে যাব। আর শ্রমিকরা পেটে খিল মেরে পেটে তালা দিয়ে বসে রয়েছে। অন্ধকার নেমে এসেছে একাধিক চা শ্রমিকের জীবনে। এবার আসি মাসুল সমীকরণ। মাসুল সমীকরণটা কি আদতে একটা অদৃশ্য ষড়যন্ত্র ছিল? দেখুন তাহলে। 1952 সাল টি কৃষ্ণমাচারী যখন মাসুল সমীকরণ নীতি আনলেন, তখন বাংলার কপালে দুঃখের রেখা শুরু হলো। কয়লা আর লোহা আমাদের, কিন্তু তার সুবিধা নিল মহারাষ্ট্র আর গুজরাট। কেন? কারণ কাঁচামালের দাম সব জায়গায় সমান হয়ে যাওয়ায় শিল্পপতিরা ভাবলেন কাঁচামালের কাছ থেকে লাভ কি, বরং বাজারের কাছে বা মুম্বাই বা দিল্লি, সেখানে গেলেই তো বেশি ফায়দা। এই নীতি চালু ছিল 1993 সাল পর্যন্ত। এই 40 বছর ধরে বাংলার সম্পদ লুণ্ঠন করে পশ্চিম ভারতকে সাজানো হয়েছে, কিন্তু আমরা কি প্রতিবাদ করেছিলাম? কিচ্ছু করিনি। আপনি শিল্পপতি, আপনি চাইবেন যেখানে আমার কাঁচামাল সস্তায় পাওয়া যাবে সেখানে আমি আমার কারখানা দেব, কিন্তু 1952 সাল থেকে 1993 সাল পর্যন্ত ওই যে ফ্রেট ইকুইলাইজেশন পলিসি কিংবা মাসুল সমীকরণ শুল্ক, সেটা বলে দিল যে ভাই তোমার কাঁচামাল বাংলা থেকে আসুক কিংবা সুদূর বঙ্গোপসাগরের মাঝখান থেকে, সেটা যদি মহারাষ্ট্রে যায়, ব্যাঙ্গালোরে যায়, যেথা খুশি যায়, একই দামে দিতে হবে। মানে বাংলা যদি মহারাষ্ট্রে শুল্ক কাঁচামাল পাঠায়, লোহা কিংবা চাল পাঠায়, সেগুলোর জন্য 1 পয়সা এক্সট্রা শুল্ক দিতে হবে না। শিল্পপতিরা কি বললো? কাঁচামাল যদি আমার বাংলা থেকে একই দামে পাই এবং মহারাষ্ট্র বসেও আমি একই দামে পাই, তাহলে কি করতে আমি বাংলায় যাবো? থাক বাংলা বাংলার মতো পড়ে আমি বাজারের কাছে থাকবো, আমি বম্বেতে থাকবো। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বলে একটা জিনিস ছিল, ধুকতে ধুকতে মরে গেল, কারণ বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে প্রাধান্য দেওয়া হলো। এরপরও যখন একাধিক নেতা নেত্রীরা এসে বলে বাংলা পিছিয়ে আছে, বাংলা পিছিয়ে আছে, আরে আলবাত পিছিয়ে আছে, আপনারা দায়ী। 1993 সাল পর্যন্ত বাংলার মাজা ভেঙে দিলেন ফ্রেট ইকুইলাইজেশন পলিসির নামে, আর আজ নাকি কান্না কাঁদতে এসছেন। বাংলার সম্পদ লুট করে রাজা করলেন বম্বে, গুজরাট, দিল্লিকে। শিল্পপতিরা এলোই না। আর তার সঙ্গে বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকারের রোজানা লকআউট, ঘেরাও, মালিক পেটাও, একের পর এক মিলে তালা। বিপ্লব হচ্ছে, বিপ্লব হচ্ছে। বিপ্লব হয়তো দীর্ঘজীবী হলো, গরিব মানুষের পেটটা সেই খালি রইল। আর শুধু মাসুলের সমস্যা ছিল না, আরেকটা সমস্যাও ছিল, তার নাম লাইসেন্স রাজ। এই লাইসেন্স রাজ কি জানেন? সেটা আরো সাংঘাতিক। বাংলায় কোনো কারখানা করতে গেলে কেন্দ্রের ছাড়পত্র পেতে বছরের পর বছর কেটে যেত। হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পের কথাই শুরু। এই একটি প্রজেক্টের ছাড়পত্র পেতে জ্যোতিবাবুকে কতবার যে দিল্লি দৌড়তে হয়েছে তার হিসেব নেই। রাজনৈতিক ইগো আর কেন্দ্র রাজ্য সমীকরণ বলি দিল আমার আপনার ভবিষ্যৎ। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতা এলো, অপারেশন বর্গা সফল হলো, কৃষিতে বাংলা অভূতপূর্ব উন্নতি করলো, কিন্তু শিল্পের কি হলো? 1980 থেকে 1990 এই দশকে যখন সারা ভারত লিবারালাইজেশনের পথে পা বাড়াচ্ছে, তখন আমরা কি শুধুই লাল ঝান্ডা হাতে দাঁড়িয়ে রইলাম? আলবত দাঁড়িয়ে রইলাম। কোনো লিবারালাইজেশন এলো না। কম্পিউটারকে বন্ধ করে দেওয়া হলো, ইংরেজি শিক্ষা বন্ধ করে দেওয়া হলো, একটা গোটা প্রজন্মকে ধুঁকতে দেওয়া হলো। আমি জানি অনেকে আমার কথাগুলো ভালোভাবে দেখবেন না, বাট দ্য ট্রুথ ইজ দ্য ট্রুথ। When the entire nation went towards liberalization,
We just stood there talking of revolution that never came. Trust me, that never came. So I'm sorry if I have offended you today. I'm really sorry. But this is the truth. This is the sad truth of Bengal. That your generations had faced, but my generations face till today. এরপর শুরু হলো মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম। সেটা কি শুনুন তাহলে। উগ্র শ্রমিক আন্দোলন 1969 সালে রাজ্যের 894টি ধর্মঘট আর ঘেরাও হয়েছিল। ম্যানেজমেন্টকে ঘরে আটকে রাখা হতো, কাজ না করে ওভারটাইম দাবি করা হতো। এই যে সংস্কৃতি, তা বড় বড় কর্পোরেট হাউসগুলোকে আতঙ্কিত করে তুলল। ডানলপ, সাহাগঞ্জ একটা একটা করে নাম মুছে দিতে থাকলো মানচিত্র থেকে। 2000 সালে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেন। তিনি এসেই বললেন, আমরা কৃষিতে সফল হয়েছি, এবার আমাদের লক্ষ্য শিল্প। সেই অনুষঙ্গে 2006-এর কাছাকাছি বুদ্ধবাবু বললেন, সিঙ্গুরে কারখানা হবে, এবার আমরা সিঙ্গুরে কারখানার উপর জোর দেব। টাটাও বলল, আমরা সিঙ্গুরে কারখানা করতে চাই। ওয়াজ ইট টু লেট? সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, মে হি রেস্ট ইন পিস, উনি আজকে আর বেঁচে নেই, কিন্তু তার এই যে স্বপ্ন, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল বটে, কিন্তু দেরিতে শুরু হয়েছিল কি? যেটা 1990 সালে শুরু হওয়ার কথা ছিল, সেটা 2006-এ শুরু হয়ে কি সমস্যায় ফেলে দিল বাঙালিদের। দেখুন 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য সেই বক্তব্য। We still have a great deal of respect for the leadership of Mr. Buddhadev Bhattacharya. Fortunately, we also face great agitation and great aggression on the part of the opposing parties, which have in fact been the sole reason for us having to take this decision. Clearly between the Trinamool Congress and the government, accusations and allegations are being made, and we believe that we have been caught in a political crossfire. টাটা মোটরসের কারখানা 997 একর জমির ওপর হওয়ার কথা ছিল। রতন টাটা বলে দিলেন, আপনারা সবাই জানেন কি হয়েছে সিঙ্গুরে, নতুন করে বললাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মুখে রতন টাটা একদিন বলে দিলেন, আমার মাথায় যদি বন্দুক ঠেকানো হয় আমি এখানে কাজ করব না। টাটারা এখান থেকে বেরিয়ে গেল, চলে গেল সাদানন্দে। কিন্তু তারপর সেই সময় আরেকটা গোষ্ঠীও বাংলায় এসছিল, সালেম গোষ্ঠী ইন্দোনেশিয়া থেকে। চেষ্টা করেছিল নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব বানানোর। সেটার কি হলো? সিঙ্গুর তো শুধু ট্রেলার ছিল, কিন্তু নন্দীগ্রামে কি হলো? যখন সালেম গোষ্ঠী নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব বানাবার কথা বলল, তখন 14 জনের প্রাণ গেল। পুলিশ গুলি চালিয়েছিল নাকি গুন্ডারা গুলি চালিয়েছিল কেউ জানে না। আমি জানি না কোন পুলিশ হাওয়াই চটি পরে দৌড়তে থাকে। আমি তো জানি পুলিশরা বুট পরে, কিন্তু সেই হাওয়াই চটি পড়া পুলিশদের সত্য আজ পর্যন্ত আমরা উন্মোচন করতে পারি। মা মাটি মানুষের নামে স্লোগান পড়লো, সিন্ডিকেট রাজ হলো, অনেক কিছু হলো, কিন্তু সিঙ্গুর আর নন্দীগ্রামের সেই ধাব্বা আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এই রাজ্যে আর ডেকে আনে না। একটা গোটা প্রজন্ম আস্তে আস্তে শেষ হয়ে গেল। বড় বড় কারখানাগুলো চলে গেল, টাটা চলে গেল সানন্দে, সিন্ডিকেট রাজ শুরু হলো, কাটমানি শুরু হলো। সমস্ত অভিযোগ বিরোধীদের আপনারা একাধিকবার শুনেছেন। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুটো সভায় বলেছেন সিন্ডিকেট রাজ শেষ করব, কাটমানি রাজ শেষ করব, কিন্তু সত্যি কি কোনোদিন শেষ হবে? কিন্তু এর মধ্যেও একটা আশার আলো আছে, জানেন তো। এর মধ্যেও এত বঞ্চনার পরও, সেই স্বাধীনতার পর থেকে বঞ্চনা শুরু হয়েছিল, সেই পলিটিক্যাল বঞ্চনা 2006-2008 অবধি চলেছে। তারপরও এমএসএমইতে ভারতের অন্যতম শীর্ষে আমাদের পশ্চিমবাংলা। স্বাধীনতার পর থেকে আজ অবধি যে বঞ্চনা হয়ে এসছে, আমরা সব ভুলে যেতে রাজি যদি আগামী দিনে বাংলাকে আবার সেই সোনার বাংলায় রূপান্তরিত করা হয়। যে বাংলা ভারতের উৎপাদনের 42% কন্ট্রিবিউট করতো এককালে, যে বাংলা এককালে ভারতের উৎপাদনের 27% পর্যন্ত পৌঁছে গিয়েছিল 1950 সালে, সেই বাংলা যদি আবার ফিরে আসে, আমরা সবাই গর্বিত হব। মনে রাখবেন, শুধু বাংলায় কথা বলি, বাংলাকে ভালোবাসি, আমি বাঙালি হয়ে গর্বিত বললে হবে না। বাংলার মানুষের জন্য, বাঙালির জন্য কাজ করতে হবে তো, শিল্পটা আনতে হবে তো, চাকরিটা দিতে হবে তো, তাই না? ভোটের আগে এই আশ্বাস কিংবা এই বার্তা রেখেই শেষ করছি যে যেই আসুক মসনদে,
সে যেন এবার একটু বাঙালি ছেলেপিলেদের কথা ভাবে, বাঙালি যুবক যুবতীদের কথা ভাবে, একটা চাকরি, কিছু শিল্প যেন নিয়ে আসে। ফাঁকা বুলিতে না আর বাঙালির চিড়ে ভিজবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।